আমরা থার্মোডাইনামিক্স শুরু করেছিলাম এবং গত ক্লাসে গিবসের মুক্ত শক্তি বা অ্যাভেলেবেল এনার্জি যেটা সে সম্পর্কে আলোচনা আমরা করেছিলাম। এবার আজকে যেটা আমরা আলোচনা করব মূলত ওই গিবসের মুক্ত শক্তি পরিবর্তন যদি আমরা জানতে পারি তাহলে সেই মুক্ত শক্তির পরিবর্তনের সাপেক্ষে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কীভাবে হবে সেটা আমাদের জানা দরকার। এখানে একটুখানি আমি বলে নিই গিবসের মুক্ত শক্তি ব্যাপারটা কেন এলো। আমরা সিস্টেমের এনট্রপি এবং পরিবেশের এনট্রপি দুটোর এনট্রপি যদি আমরা গণনা করতে পারি তাহলে সেখান থেকে আমরা পরিষ্কার বলে দিতে পারবো কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, যেটা সিস্টেমের এনট্রপি তুমি খুব সহজেই পরিমাপ করতে পারবে, কিন্তু পরিবেশের এনট্রপি পরিমাপ করা কিন্তু একটু কষ্টকর ব্যাপার। সেই জন্য বলছে এমন কিছু একটা প্যারামিটার ঠিক করব যেটা সিস্টেমেরই ধর্ম এবং সহজে পরিমাপ করা যায়, যেটা পরিমাপ করার পর আমরা বলতে পারবো যে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। সেই জন্য আমাদের গিবসের মুক্ত শক্তির উপস্থাপন প্রয়োজন হয়েছে এবং বিজ্ঞানী গিবস এটা উপস্থাপন করেছিলেন, যেটা কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না সেটা জানতে খুবই কার্যকরী হয়েছে। এখন বলছে স্থির চাপ ও উষ্ণতার কোনো প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তি এবং এনট্রপি যথাক্রমে ডেল জি এবং ডেল্টা এস এছাড়া এনথালপির পরিবর্তন ডেল এইচ হলে আমরা গিবস হেলমজ ইকুয়েশন থেকে পেয়ে আছি ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এবার বলছে কোনো সিস্টেম এবং পরিবেশের এনট্রপির পরিবর্তন যথাক্রমে ডেল্টা এস সিস্টেম এবং ডেল্টা এস সারাউন্ডিংস হলে তাহলে মোট এনট্রপির পরিবর্তন, তাহলে সিস্টেমস প্লাস সারাউন্ডিংয়ের এনট্রপির পরিবর্তন, যেটাকে আমরা বলে থাকি ইউনিভার্স বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপির পরিবর্তন। তাহলে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। এবার বলছে স্থির চাপ এবং টি কেলভিন উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায় বা কোনো পরিবর্তনে এনট্রপির পরিবর্তন, আমরা পরিবেশের যে এনট্রপির পরিবর্তন সেটাকে লিখে থাকি ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়াল টু ডেল এইচ বাই টি। কারণ স্থির চাপে যখন কোনো প্রক্রিয়া সংঘটিত হয় সেক্ষেত্রে সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে পরিবেশ থেকে সেই পরিমাণ তাপ বর্জিত হয়, সেই জন্য আমরা এখানে যেটা লিখেছি যে মাইনাস ডেল এইচ বাই টি। কারণ আর স্থির চাপে গৃহীত তাপ বা বর্জিত তাপ মানেই আমরা জানি ডেল এইচ। এই ব্যাপারটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এবার ডেল্টা এস টোটাল ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেমস প্লাস সারাউন্ডিংস, এটা আমরা তো আগে থেকেই জানি। এবার এই যে জায়গাটা আমরা পেলাম ডেল্টা এস সারাউন্ডিংস, এই ডেল্টা এস সারাউন্ডিংসের জায়গায় ডেল এইচ বাই টি এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার টিটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করেছি। যেহেতু এবার এখানে আরেকটা জিনিস আমরা বলে নেব, ডেল্টা এস সিস্টেম যদি আমরা ধরে নিই ডেল এস, অনলি প্লেন ডেল এস বা সিস্টেমের এনট্রপির পরিবর্তনটাকে আমরা ধরেছিলাম ডেল্টা এস, তাহলে টি ডেল এস টোটাল ইকুয়াল টু তোমার টি ডেল এস মাইনাস ডেল এইচ। তাহলে এই যে সম্পর্কটা পেলাম টি ডেল এস মাইনাস ডেল এইচ, এই সম্পর্কটা থেকে একটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই ডেল এইচ মাইনাস টি ডেল এস, অর্থাৎ ডেল এইচ মাইনাস টি ডেল এস টোটাল সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু মাইনাস টি ডেল এস টোটাল। এছাড়া গিবস হেলমজ যে ইকুয়েশনটা ছিল সেই গিবস হেলমজ ইকুয়েশন অনুযায়ী আমরা পেয়েছি ডেল এইচ মাইনাস টি ডেল এস ইকুয়াল টু ডেল জি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এখানে যেটা আমরা পেলাম সেটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটাকে যদি আমি এখানে লিখি ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাহলে এই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে এইটার সাথে এইটার সমান, তার মানে এই ডেল জি ইকুয়াল টু মাইনাস টি ডেল এস, সেটাই কিন্তু এখানে আমরা লিখেছি। এবার দেখো এই সমীকরণটি টি কেলভিন তাপমাত্রায় কোনো ভৌত প্রক্রিয়ায় বা রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো একটা পরিবর্তনে মুক্ত শক্তি পরিবর্তনের সাথে মোট এনট্রপির যে পরিবর্তন তার মধ্যে সম্পর্কটাকে নির্দেশ করছে। তাহলে এই সমীকরণ, এবার যদি আমরা জানতে চাই যে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে সেই প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পেতে হয়, অর্থাৎ তার বিশৃঙ্খলার মাত্রাটা বাড়তে হয়, তাহলে এখানে দেখো বিশৃঙ্খলার মাত্রা বাড়তে গেলে ডেল এস টোটালের মানটা তাকে বাড়তে হবে।
ডেল এস টোটালের মান যদি বাড়তে হয় তারপরে ডেল এস টোটাল উইল বি ইকুয়াল টু পজিটিভ। এখন ডেল এস টোটালের এই মানটা যদি পজিটিভ হয় তাহলে টি ডেল এস টোটাল সেটাও পজিটিভ হবে। তাহলে নেগেটিভ এবং পজিটিভ মান গুণ করলে যেটা আমরা পাচ্ছি ডেল জি ইকুয়াল টু নেগেটিভ। অর্থাৎ যদি কোনোভাবে আমরা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন গণনা করতে পারি এবং তার মান যদি ঋণাত্মক হয় বা ডেল জি এর মান যদি বা মুক্ত শক্তি যদি হ্রাস পায় তাহলে আমরা বলতে পারি সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক একইভাবে ডেল্টা এস টোটাল যদি নেগেটিভ হয় তাহলে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে। এবার সেক্ষেত্রে আমরা যেটা দেখাতে পারি ডেল্টা এস নেগেটিভ মানে এইটা একটা নেগেটিভ ভ্যালু, তার সাথে আর একটা নেগেটিভ ভ্যালু যদি আমরা গুণ করে দিই টোটাল পজিটিভ ভ্যালু, তাহলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন অবশ্যই ধনাত্মক হবে। কেস 3, সাম্যাবস্থায় কোনো প্রক্রিয়ার সাম্যাবস্থায় ডেল্টা এস টোটাল অর্থাৎ সাম্যাবস্থায় মোট এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এন্ট্রপিটা স্থির হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল জি ইকুয়াল টু 0। তাহলে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের মান ঋণাত্মক হতে হবে, অস্বতঃস্ফূর্ত হতে গেলে গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের মান ধনাত্মক হবে বা এন্ট্রপিটা হ্রাস পাবে। আর সাম্যাবস্থায় যেটা আমরা দেখতে পেলাম কেস 3-তে যে এন্ট্রপি স্থির হওয়ার কারণে ডেল এস টোটালের মান 0, সেক্ষেত্রে ডেল জি অর্থাৎ গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের মানও কিন্তু 0 হচ্ছিল। এবার বলছে স্বতঃস্ফূর্ততার শর্ত, 1, 2, 3, মোট 4টে আমরা শর্ত বলবো। তার মধ্যে প্রথম শর্ত, ধরো কোনো একটা ক্ষেত্রে ডেল এইচের মান পজিটিভ এবং ডেল এসের মান পজিটিভ, দুটোই পজিটিভ, মানে ডেল এইচও বাড়ছে ডেল জিওর ডেল এসও বাড়ছে। আমরা তো এক্ষুনি পেয়ে গেছি মুক্ত শক্তি সাপেক্ষে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল জি এর মানটাকে নেগেটিভ হতে হবে। তাহলে এখন ডেল জি এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেখানে আমাদের যে গিবস হেলমোথ যে সমীকরণ ছিল ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, সেখানে ডেল জি নেগেটিভ হতে গেলে আমাদের যেটা দেখাচ্ছে যে ডেল এইচ মাইনাস টি ডেল এস দ্যাট উইল বি লেস দ্যান 0, অর্থাৎ ডেল এইচ লেস দ্যান টি ডেল এস বা টি ডেল এসের পরম মানটা ডেল এইচের থেকে বেশি হতে হবে। আমি সেটাই কিন্তু এখানে বক্স আকারে লিখিয়েছি, টি ডেল এসের পরম মান কিন্তু বেশি হতে হবে। নেক্সট যেটা বলছি দেখো ডেল এইচ এটাও নেগেটিভ আর ডেল এস এটাও নেগেটিভ। তাহলে উপরে যেটা আমরা দেখেছিলাম ডেল এইচ এবং ডেল এস দুটোই পজিটিভ হলে টি ডেল এসের মানটা ডেল এইচের থেকে বেশি হতে হবে, তবেই সেটা কিন্তু নেগেটিভ হবে। তার কারণ এই টি ডেল এসের মান বেশি হলে এইটা কম হলে কম মান থেকে বেশি মান বিয়োগ করলে তবেই এটা ঋণাত্মক মান হবে ডেল জি এর মান, তবে সেটা প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। কিন্তু এখন যদি দেখা যায় যে দ্বিতীয় শর্তে তোমার ডেল এইচটা হচ্ছে নেগেটিভ এবং ডেল এসটাও নেগেটিভ, দুটোই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এটাও নেগেটিভ ভ্যালু এটাও নেগেটিভ ভ্যালু, তাহলে এই নেগেটিভ মান এখানে থেকে গেছে, নেগেটিভ নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেল। তার মানে এই নেগেটিভ ভ্যালুটা যদি এই পজিটিভ ভ্যালুর থেকে বেশি হয় তবেই ডেল জির মানটা নেগেটিভ হবে। অর্থাৎ ডেল এইচের যে ঋণাত্মক মান সেই ঋণাত্মক মানের যে পরম মানটা টি ডেল এস অর্থাৎ ডেল এস এবং তার সাথে টেম্পারেচার গুণ করলে যে পরম মানটা বেরোচ্ছে সেই মানের থেকে বেশি হতে হবে। অর্থাৎ ডেল এইচের পরম মান আমি ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি ওই জন্য টি ডেল এসের পরম মানের থেকে বেশি হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে কন্ডিশন 3, ডেল এইচের মান নেগেটিভ এবং ডেল এসের মান পজিটিভ। দেখো আমি এখানে নেগেটিভ মান বসিয়েছি, এখানে পজিটিভ মান বসিয়েছি। ডেল এস যদি তোমার পজিটিভ হয়ে থাকে টি ডেল এস কেলভিন স্কেলে তাপমাত্রা সবসময় তোমার ধনাত্মক হয়, ঋণাত্মক হবার কোনো চান্স নেই, তাহলে এটাও পজিটিভ হবে। ডেল এস পজিটিভ মানে টি ডেল এস পজিটিভ, তাহলে নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ গুণ করলে দুটো নেগেটিভ। অর্থাৎ কোনো প্রক্রিয়ায় যদি এনথালপি হ্রাস পায় এবং এন্ট্রপি বৃদ্ধি পায় যে কোনো অবস্থাতেই প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে। অর্থাৎ ডেল এইচ এবং ডেল এসের যে কোনো মানের জন্যই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এবার এখানে আর একটা জিনিস আমরা দেখে নেব, ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ এবং ডেল এস ইকুয়াল টু নেগেটিভ। এবার এই মান দেখো পজিটিভের জায়গায় পজিটিভ বসিয়েছি
আর ডেল এস টি ডেল এসের জায়গায় আমরা নেগেটিভ মান বসে, তাহলে নেগেটিভ নেগেটিভ গুণ করে এখানে পজিটিভ হয়ে গেল, তাহলে ডেল জি হয়ে যাচ্ছে তোমার পজিটিভ। অর্থাৎ ডেল এইচ পজিটিভ হলে এবং ডেল এস নেগেটিভ হলে, অর্থাৎ আন্তঃশক্তি বৃদ্ধি পেলে এবং বিশৃঙ্খলা হ্রাস পেলে ডেল এইচ এবং ডেল এসের যে কোনো মানের জন্য প্রক্রিয়াটা সর্বদা অস্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত হবার কোনো সম্ভাবনাই নেই। এরপরে যেটা বলছে দেখো, যে উষ্ণতায় কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। এবার কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে গিবস হেলমহোল্টজ ইকুয়েশন আমরা পেয়েছি ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে এই যে সমীকরণ, স্বতঃস্ফূর্ততার শর্ত ডেল জি লেস দ্যান জিরো বা ঋণাত্মক হতে হবে, সেই শর্তটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ডেল এইচ দুটো শর্তে এটা আসতে পারে। প্রথম বলছে ডেল এইচ এবং ডেল এস উভয়ই বলছে যদি ধনাত্মক হয়, উভয়ই ধনাত্মক, তাহলে উভয়ই ধনাত্মক হলে আমাদের এই সমীকরণ অনুযায়ী এটাও পজিটিভ ভ্যালু আর তার সাথে এটাও পজিটিভ ভ্যালু, তার মানে আলটিমেট এটা নেগেটিভ ভ্যালু থাকবে। তার মানে টি ডেল এস এর মানটা ডেল এইচের থেকে বেশি হতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি গ্রেটার দ্যান ডেল এইচ বাই ডেল এস। অর্থাৎ এনথ্যালপির মান জানা থাকবে, এন্ট্রপির মান জানা থাকবে, দুটো ভাগ করে যে মানটা পাবো সেই মানটা একটা তাপমাত্রাকে নির্দেশ করবে। সেই তাপমাত্রা থেকে যদি তাপমাত্রা কোনোভাবে বেশি হয় তবে এই প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে, সেটা কিন্তু আমরা এখানে ডেরাইভ করে দেখিয়েছি। ঠিক একইভাবে ডেল এইচ এবং ডেল এস উভয়েই যদি ঋণাত্মক হয়, উভয়ই ঋণাত্মক হলে আমাদের যে সমীকরণ ছিল ডেল এইচ ইকুয়াল টু ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটাও নেগেটিভ ভ্যালু, এটাও নেগেটিভ ভ্যালু, তারপর নেগেটিভ নেগেটিভ গুণ করে এটা হয়ে যাচ্ছে পজিটিভ ভ্যালু। তার মানে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই পুরো রাশির মানটাকে নেগেটিভ হতে গেলে আমাদের এই ডেল এইচের ঋণাত্মক মানটাকে বা পরম মানটাকে এর পরম মানের থেকে বেশি হতে হবে, সেটাই আমরা লিখেছি। দেখো ডেল এইচ গ্রেটার দ্যান টি ডেল এস। এবার ডেল এসটাকে এদিকে আনলে ডেল এইচ বাই ডেল এস গ্রেটার দ্যান টি, অর্থাৎ টি লেস দ্যান ডেল এইচ বাই ডেল এস। তাহলে এখানে ডেল এইচ এবং ডেল এসের মান বসাবো, বসানোর পর যে তাপমাত্রাটা পাবো সেই তাপমাত্রার থেকে কম তাপমাত্রায় প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এবার সাম্যাবস্থা শর্ত, সাম্যাবস্থায় আমরা জানি ডেল জি ইকুয়াল টু জিরো, ডেল জির মান যদি জিরো হয় ডেল এইচ মাইনাস টি ডেল এস ইকুয়াল টু জিরো, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল এস। অর্থাৎ এনথ্যালপির পরিবর্তনকে এন্ট্রপির পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মানটা পাবো বা যে তাপমাত্রাটা বেরোবে সেই তাপমাত্রাই এখানে আমরা পেয়ে যাচ্ছি তোমার সাম্যাবস্থার তাপমাত্রা। ঠিক একইভাবে প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন, আমরা গিবস হেলমহোল্টজ ইকুয়েশন যেটা পেয়েছিলাম ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, শুধুমাত্র প্রমাণ অবস্থা মানে 1 অ্যাটমসফিয়ার প্রেশার এবং তার সাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থা উল্লেখ করে দিলে তখন শুধুমাত্র মাথায় একটা করে জিরো চেপে যাবে। অর্থাৎ প্রমাণ অবস্থায় গিবস হেলমহোল্টজ ইকুয়েশন এইভাবেই আমরা লিখে থাকব। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। এখানে অনেকের মনে হতে পারে সাম্য ধ্রুবকটা আবার কী। জাস্ট আমি শুধু তোমাদের বলবো সাম্য ধ্রুবক হচ্ছে কে, আর এখানে আর একটা টার্মিনোলজি আসবে কিউ, কি হচ্ছে বিক্রিয়া কোসেন্ট। অর্থাৎ থার্মোডাইনামিক্সের পরের অধ্যায়টাই আছে আমাদের রাসায়নিক সাম্য। রাসায়নিক সাম্য যখন আমরা আলোচনা করব সেখানে ডিটেলসে আলোচনা করব। তবে আমরা শুধু এখানে একটা জিনিস বলে রাখি, কিউ ইকুয়াল টু কোনো একটি রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে অনুপাত সেটাকেই বলছে তার বিক্রিয়া কোসেন্ট। এবার বিক্রিয়াটা সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় থাকলে বিক্রিয়া কোসেন্ট, কিন্তু সাম্যাবস্থায় থাকলে তখন ওই কিউটাই হয়ে যাবে কে, যেটাকে আমরা বলে থাকি সাম্য ধ্রুবক। এবার দেখো প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি জিরো হলে, তাহলে ডেল্টা জি জিরো ইকুয়াল টু এইচ জিরো মাইনাস টি ডেল এস। তাহলে এখান থেকে আমরা ডেল্টা জি জিরোর মানটা কিন্তু সহজেই গণনা করতে পারবো। কিন্তু প্রমাণ অবস্থায় ডেল্টা জি জিরোর মান বলা আছে, কিন্তু আমাকে অন্য একটা অবস্থা বলে দিল, বলে দিয়ে বলছে ওই অবস্থায় তাহলে মুক্ত শক্তির পরিবর্তন কত হবে গণনা করো। তাহলে সেটা করতে গেলে আমাদের প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন আমরা প্রথমে গণনা করে নেব। গণনা করে নেবার পর আরেকটা যে সমীকরণ বা অন্য অবস্থায় যে ডেল জি যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ ডেল জি ইকুয়াল টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। এখন ডেল্টা জি জিরো আমরা জানি প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন, এটা হচ্ছে যে কোনো অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন।
আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা, আর কিউ হচ্ছে বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়া কোশেন্ট মানে সাম্যাবস্থা ছাড়া যে কোনো অবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাত। এবার সাম্যাবস্থায় যখন চলে আসবে ওই কিউটা হয়ে যাবে কে, এবং এই ডেল জিরোর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব জিরো। তাহলে যেই ডেল জি মান আমরা জিরো বসিয়ে দিলাম, তাহলে ডেল জি জিরো প্লাস আরটি এল এন কে ইকুয়াল টু জিরো, তাহলে সেখান থেকে ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস আরটি এল এন কে, তাহলে এখান থেকে এই সাম্য ধ্রুবকের মান গণনা করতে পারবো। সাম্য ধ্রুবকের মান এটাকে আমরা এলএন লিখেছি, এলএনটাকে যদি আমরা লগের রেসপেক্টে প্রকাশ করি তাহলে 2.303 দিয়ে গুণ করে আরটি লগকে আমরা লিখতে পারি। ঠিক একইভাবে লগ কে ইকুয়াল টু ডেল জি জিরো বাই আরটি, অবশ্যই তার আগে একটা মাইনাস চিহ্ন থাকবে, তাহলে কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি জিরো বাই আরটি। এবার ডেল জি জিরো মানে আমরা জানি ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো, তাহলে ডেল জি জিরোর জায়গায় আমরা সেই মানটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের কোন সমীকরণটা আমরা প্রয়োগ করব, কি কি মান দেয়া আছে, যে ডেল এইচ ডেল এসের মান যদি দেয়া থাকে, বা তাহলে আমরা এই সমীকরণটা প্রয়োগ করে তোমরা সাম্য ধ্রুবকের মান গণনা করতে পারবে। আর যদি শুধু ডেল জি জিরোর মানটা আমরা পেয়ে থাকি তাহলে ডাইরেক্ট ওখানে মানটা বসাবো, বসিয়ে সাম্য ধ্রুবকের মান আমরা কিন্তু গণনা করতে পারবো। নেক্সট যেটা আমরা চলে যাব তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র অলরেডি আমরা এন্ট্রপির বৈশিষ্ট্য পড়ার সময় সেখানে আলোচনা করে ফেলেছি। 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য। এটা হচ্ছে বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা করতে গেলে তোমাকে 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। হিন্টস আমি বলে দিয়েছি, বলছে কোনো প্রকার ত্রুটি থাকে না। বলছে বিশুদ্ধ হওয়ার মানে আমরা যখন কোনো কঠিন পদার্থের কেলাস নিয়ে গবেষণা করি বা আলোচনা করি বা পরীক্ষা নিরীক্ষা করি, সেখানে দেখা গেছে যে তার মধ্যে একাধিক ত্রুটি, কখনো ফ্রেঙ্গেল ত্রুটি, কখনো স্কটকি ত্রুটি বা অশুদ্ধজনিত ত্রুটি, এই সমস্ত সমস্যা থাকতে পারে। কিন্তু বিশুদ্ধ যখন বলছে তার মধ্যে কোনো প্রকার মানে কেলাস গঠনজনিত যে ত্রুটি, সেই ত্রুটি লক্ষ্য করা যায় না। নাম্বার 2, 0 কেলভিন তাপমাত্রায় ওই কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলি গতিশীল অবস্থায় না থেকে গতিহীন বা তাদের মুভমেন্ট প্রায় শূন্য হয়। এই মুভমেন্ট শূন্য হওয়ার কারণে তাদের বিশৃঙ্খলতার মাত্রা একেবারেই শূন্য হয়। তাই আমরা বলতে পারি যে তাদের এন্ট্রপি শূন্য হচ্ছে, তার মানে কোনো ত্রুটি বা অশুদ্ধি থাকছে না। নাম্বার 2, তাপমাত্রা যখন 0 কেলভিন অর্থাৎ আদর্শ হিসাবে যদি সেটা আচরণ করে, সেই কণাগুলির গতিশীলতা একেবারে থাকে না বা তাদের গতিশক্তি শূন্য হয়, তার ফলে বিশৃঙ্খলার মাত্রা শূন্য হয়, আর বিশৃঙ্খলার মাত্রা শূন্য হওয়ার কারণেই এন্ট্রপিটা শূন্য হয়ে যায়। এবার আমি এখানে কতগুলো অঙ্ক তোমাদের বলেছি, এই অঙ্কগুলো একটুখানি করতে হবে। যেমন ধরো প্রত্যেকটা অঙ্কের আমি কিন্তু এখানে হিন্টস দিয়ে দিয়েছি। বলছে একটি বিক্রিয়া ডেল এইচের মান এইটা, ডেল এসের মান এটা, তাহলে কত উষ্ণতা বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে স্বতঃস্ফূর্ত হবে, মানে ফরওয়ার্ড রিয়াকশান হবে। দেখো ডেল এইচ এবং ডেল এস উভয়ই নেগেটিভ, এবং ডেল এইচ এবং ডেল এস উভয় নেগেটিভ বলে স্বতঃস্ফূর্ততা শর্তটা ছিল, দেখো আমরা পেয়েছিলাম টি লেস দ্যান ডেল এইচ বাই ডেল এস। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, অথবা ওই ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এই সমীকরণ থেকে ওটাকে তোমাকে ডিরাইভ করে নিতে হবে। তাহলে এখানে আমি দেখো 1000 জুল পার মোল ছিল, 1000 জুল পার মোল বসিয়ে দিয়েছি, এখানে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখা যাচ্ছে 300.3 কেলভিন তাপমাত্রা ঠিক নিচের যে কোনো তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত হবে। এবার বলছি সম্মুখমুখী বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে না, কিন্তু টেম্পারেচার যদি আমরা 303 কেলভিনের থেকে বেশি করি তখন কিন্তু সম্মুখমুখী বিক্রিয়া না হয়ে পশ্চাৎমুখী বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, আর 303 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকবে। অঙ্কটা কষে তোমাকে দেখিয়ে দিতে হবে কিন্তু। 298 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ায় ডেল এইচের মান এত, ডেল এসের মান এত, অর্থাৎ ডেল এইচ এবং ডেল এস দুটোই কিন্তু এখানে ঋণাত্মক। তাহলে এই বিক্রিয়াটির ডেল জি, ডেল ইউনিভার্স, ডেল এস সারাউন্ডিংস এদের গণনা করতে হবে।
তাহলে দেখো ডেল এইচের মান বলা আছে এবং ডেল এস সিস্টেম সেটাও বলে দিয়েছে। সেক্ষেত্রে তাহলে ডেল জি মান যেটা আমরা দরকার সেটা এখান থেকে বের করব এইভাবে, অর্থাৎ ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস এই সিস্টেমে বসিয়ে দেবো, দিলে ডেল জিটা পেয়ে যাব। এবার আমাদের তাহলে ডেল জি এর মান, এই মানটা আমাদের আসবে। ঠিক একইভাবে ওই যে ডেল জি এর মানটা বেরোলো সেই মানটা এখানে বসাও, ডেল জি ইকুয়াল টু টি ডেল এস ইউনিভার্স, তাহলে টি এর মান 298। এবার ডেল এস ইউনিভার্স বা ডেল এস টোটাল সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ ডেল জি যে মান বেরিয়েছে সেটাকে যদি আমরা 298 দিয়ে ভাগ করে দিই, যে মানটা বেরোবে সেটা কিন্তু আমাদের উত্তর 74.76 জুল পার কেলভিন আসবে। এবার বলছে ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেমস প্লাস সারাউন্ডিংস, এটার মান জানি এবং এটাও জানি। ডেল্টা সিস্টেম 145, ডেল্টা এস ইউনিভার্স আমরা এটা, তাহলে মান বসিয়ে দিয়ে সেখান থেকে ডেল্টা এস সারাউন্ডিংস এটাও কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবো। ঠিক একইভাবে 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান দেওয়া আছে এত, 1.8 × 10⁻⁷। যদি বিক্রিয়াটিতে ডেল এইচ এত হয় তাহলে এই বিক্রিয়ার ডেল এস জিরোর মান কত? এখন তো আমরা জানি ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আরটি এল এনকে, কারণ সাম্য অবস্থায় মানে এখানে ডেল জি ইকুয়াল টু জিরো, আর ডেল জি ইকুয়াল টু জিরো হওয়া মানে আমাদের ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আরটি এল এন কে বা কেপি। গ্যাসের ক্ষেত্রে কেপি লেখা হয়ে থাকে, সেজন্য সাফিক্স পি লেখা হয়, যে কেপি মানেই সাম্যধ্রুবককে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে আর এর মান বসাবো, টি এর মান বসাবো, আর এল এন এই মানটা বসাবো, বসিয়ে দেখা যাবে সেখানে একটা ডেল্টা জি জিরোর মান আমরা কিন্তু পেলাম। এবার ডেল্টা জি জিরোর মান যেই পেয়ে গেলাম, তাহলে ডেল্টা জি জিরোর মান পেয়ে গেছি, তারপরে তোমার ডেল্টা এইচ জিরোর মান বলা আছে, সেখান থেকে ডেল্টা এস জিরোর মান আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। আর টেম্পারেচার বলা আছে, বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট 4 নম্বর, 1 অ্যাটমসফিয়ার চাপে জলের বাষ্পীভবনের ক্ষেত্রে, অর্থাৎ জল লিকুইড থেকে বাষ্প হচ্ছে, সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন 109.1 জুল পার মোল পার কেলভিন এবং এনথ্যালপির পরিবর্তন 40.7 কিলো জুল পার মোল হলে উক্ত বিক্রিয়াটির ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ও সাম্যাবস্থায় তাপমাত্রা কত হবে, বা কোন তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত এবং সাম্যাবস্থায় থাকবে। এখানে হিন্টসটা একটুখানি দেখে নেব। সাম্যাবস্থায় থাকতে গেলে ডেল জি ইকুয়াল টু জিরো হতে হবে, আর ডেল জি ইকুয়াল টু জিরো হওয়া মানে টি ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল এস। তাহলে ডেল এইচের মান এখানে বলা আছে এইটা এত কিলো জুল, 1000 দিয়ে গুণ করে জুল করে নেব, করে নিয়ে তা সেটাকে আমরা 109.1 জুল পার মোল পার কেলভিন দিয়ে ভাগ করলে 373 কেলভিন আমরা পাবো। তার মানে 373 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকবে। এবার দুটোই পজিটিভ, ডেল এস পজিটিভ এবং ডেল এইচও পজিটিভ, তাহলে তাপমাত্রা গ্রেটার দ্যান ডেল এইচ বাই ডেল এস যদি হয় তাহলে সেই তাপমাত্রায় কিন্তু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যদি কোনো সিস্টেম থাকে তবেই সেই প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে। এরপরে দেখো 5 নম্বর একটা অঙ্ক আমি পুরোটা করেই দিয়েছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি বিক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন সেটা বলে দিয়েছে 5.4 কিলো জুল। ওই উষ্ণতা বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান কত? তাহলে ডেল্টা জি জিরো বলে দিয়েছে এত, সেটা কিলো জুল থেকে জুলে কনভার্ট করেছি, তাপমাত্রা বলা আছে। এবার ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আরটি এল এনকে, এখান থেকে এল এনকে ডেল জি জিরো বাই আরটি করেছি, করে সেখান থেকে কে এর মান ই টু দি পাওয়ার এত করে দেখা যাচ্ছে 0.113। সমস্ত ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটারে করবে, এই লগ বা এলএনের ক্যালকুলেশন কিন্তু তুমি নিজে থেকে করতে পারবে না, কারণ লগ টেবিল তোমার মুখস্থ নেই। এখন আমাদের লগ টেবিল মুখস্থ করতে লাগে না, এমনিই আমরা পারি, যেহেতু আমাদের ক্যালকুলেটার ইউজ করতে বলা আছে। 6 নম্বর যে অঙ্কটা দিয়েছে দেখো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে জলের বাষ্পীভবন কি স্বতঃস্ফূর্ত হবে? দেওয়া আছে ডেল এইচের মান এত আর ডেল এসের মান এত। এখানে ডেল এইচ এত কিলো জুল ছিল, সেটাকে জুলে কনভার্ট করেছি, ডেল এসটাকে আমরা লিখে নিয়েছি এবং তার সাথে টেম্পারেচার যেটা সেটাও লিখে নিয়েছি। এবার এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো ডেল এইচ পজিটিভ এবং ডেল এস পজিটিভ, তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কি না সেটা জানতে গেলে যদি আমরা ডেল জিটা বের করি,
তাহলে ডেল জি যদি পজিটিভ বেরোয় তাহলে সেক্ষেত্রে পরিষ্কার আমরা বলে দিতে পারবো যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, কারণ টেম্পারেচার এখানে বলে দিয়েছে, আমাকে টেম্পারেচার বের করতে হবে না। তাহলে ডেল জি বের করে আমরা বলবো যে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। ডেল জি বের করতে গিয়ে দেখা গেল তার মান বেরোচ্ছে ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এই মান যদি আমরা এখানে বসিয়ে দিলে যে মানটা পাচ্ছি সেটা 55,530.83 জুল পার মোল বা 55.30 কিলো জুল পার মোল। যেহেতু এখানে ডেল জি এর মান পজিটিভ, আর ডেল জি পজিটিভ হওয়া মানে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল জি এর মানকে কিন্তু নেগেটিভ হতে হতো। এইটুকুই বলবো। এই বলে আমাদের থার্মোডিনামিক্স মোটামুটি কমপ্লিট হলো।